हर हर महादेव, जय महाकाल। উজ্জয়ন, মহাকালের উজ্জয়ন। এই উজ্জয়ন মহারাজা বিক্রমাদিত্যের উজ্জয়ন। এই উজ্জয়ন মহাকবি কালিদাসের স্মৃতি বিজড়িত উজ্জয়ন, যা ইতিহাসের পাতায় ছিল, যা পুরো পৌরাণিক কাহিনীর পাতায় ছিল, তা ভবিষ্যতের পাতায় থাকবে এবং যতদিন এই পৃথিবী থাকবে ততদিন থাকবে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি জয়দীপ। মহাকালেশ্বর দর্শনের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা উজ্জয়িনীতে কোথায় থাকতে পারো, মহাকাল মন্দির ছাড়া আর কোথায় কোথায় ঘুরতে পারো, সব কিছুর খরচ কেমন হতে পারে ইত্যাদি। বন্ধুরা, তাহলে এবার বাবার দর্শনের জন্য আমরা রেডি। আর এবার চলো আস্তে আস্তে করে বেরোই আর মহাদেবের নাম নিয়ে আজকের এই শুভ যাত্রা শুরু করি। হোটেলের সামনে থেকে পেয়ে গেলাম অটোতে বসলাম। একা হলে সাধারণত 40-50 টাকা চায়, আর দুজন বা তিনজন থাকলে অ্যাভারেজ আপনার 20 থেকে 30 টাকার মধ্যেই হয়ে যায়। যেহেতু আমি একা, আমার 50 টাকাই লাগে। দিল্লি থেকে 750 কিলোমিটার বাস যাত্রা শরীর বা মনকে ক্লান্ত করতে পারেনি। সময় যত এগোচ্ছিল মনের উত্তেজনা ক্রমশ বাড়ছিল, শিহরিত হচ্ছিল শরীর এই ভেবে যে মহাকালের সামনে যখন গিয়ে দাঁড়াবো তখন হয়তো সত্যি আমি নির্বাক হয়ে যাব। এন্ট্রি গেট, 1 নম্বর গেটের সামনে থেকে মহাকাল মন্দিরের চূড়া। 3 রকমভাবে দর্শন হয়: ফ্রি দর্শন, শীঘ্র দর্শন, একটা ভস্য আরতি দর্শন। তো যেটা পাওয়া খুব কঠিন, 2 মাস আগে অন্তত চেষ্টা করলে রিকুইজিশন দিলে পাওয়া যায়, যদিও আমি চেষ্টা করেছিলাম পাইনি। আর 250 টাকার যে শীঘ্র দর্শন সেটা আমি অনলাইনে করেছিলাম। যদি কেউ না করে থাকেন অনলাইনে, তাহলে এখানে এসেও শীঘ্র দর্শনের এই কাউন্টারে আপনারা করতে পারেন। পাশে মোবাইলের কাউন্টার আছে, ওর সাথেই লাগা। আর এখানে নিঃশুল্ক জুতা স্ট্যান্ড ফ্রিতে রাখতে পারবেন। তাছাড়াও এই মার্কেটগুলো আছে যেখান থেকে আমরা ভোগ নেব ভগবানকে দেওয়ার জন্য, সেই দোকানেও অনেক সময় রাখা যেতে পারে। আমি সেইভাবেই রেখেছিলাম, তাতে কোনো অসুবিধা হয়নি। মহাকাল মন্দিরের করিডোরের মধ্যে দিয়ে হাঁটছি। গেট নাম্বার 1 আমার এন্ট্রি পয়েন্ট। শীঘ্র দর্শনের টোকেন আছে, আর বাবার জন্য ভোগ নিলাম, ফুল নিলাম। এবার গিয়ে ভালো করে দর্শন করি, আর তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। জয় মহাকাল। আগে মোবাইল নিয়ে এন্ট্রি হতো, এখন মোবাইল নিয়ে এন্ট্রি বন্ধ, জমা করতে হচ্ছে। গেট নাম্বার 1-এর পাশেই মোবাইলের লকার। তো আপনারাও সেফলি মোবাইল জমা করে মন্দিরে যেতে পারবেন। এখন গেটে প্রচুর রেস্ট্রিকশান, এক সময় দেওয়া হতো, এখন আর দেওয়া হচ্ছে না মোবাইল নিয়ে ভেতরে, তাই লকারেই রাখতে হবে মোবাইল। এর পরের কয়েকটা মুহূর্ত বাকরুদ্ধ হয়ে অনুভূতি নেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি। মহাকালের গর্ভগৃহ, মহাকাল মন্দিরের শিখর চূড়া, পেছনে পতাকাটা উঠছে গেরুয়া রঙের, এটাই আমাদের মহাকালের বাসস্থান। আর এই মন্দির চত্বরে আরও অন্যান্য অনেক মন্দির আছে। আস্তে আস্তে করে কিছু মন্দির ঘুরে দেখার চেষ্টা করব। তো একটা অসাধারণ অভিজ্ঞতা, দর্শন করে বেরোলাম বাবার, খুব ভালো দর্শন হলো। খুব দর্শন করে বেরোলাম, খুব ভালো দর্শন হলো, আর খুব একটা সমস্যাও হয়নি। 35 মিনিটের মধ্যে হয়ে গেছে দর্শন, খুব কাছ থেকে দর্শন করতে পারলাম। মহাকাল মন্দিরে বাবার দর্শনের পর যদি কেউ লাড্ডু প্রসাদ নিতে চাও, তাহলে এই কাউন্টার থেকে নিতে পারো। ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ দর্শনের আবেগ ও স্মৃতি সম্বল করে এবার মন্দির প্রাঙ্গণের বাইরে এগিয়ে যাওয়ার পালা ছিল। और क्या मांगू शंकर से, मैं शिव का हूँ शिव मेरे है, मैं और क्या मांगू शंकर से, मेरे मन में उनके डेरे है, मैं और क्या कहूँ शिव मेरे है, मैं और क्या मांगू शंकर से, मैं शिव का हूँ शिव मेरे है, मैं और
क्या मांगू शंकर से मेरे मन में उनके মন্দির প্রাঙ্গণের সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর রেস্টুরেন্ট। পুজো দিয়ে মধ্যাহ্নভোজ সেরে টোটো রিজার্ভ করে নিলাম আরও ৫-৬টি দর্শনীয় স্থান দেখার জন্য। বৃষ্টিতে কিছুটা ভিজে যাওয়ায় আগে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম আবার। মোটামুটি 450 থেকে 500 টাকার মধ্যে আপনারা টোটো রিজার্ভ করতে পারেন। বৃষ্টি স্নাত উজ্জয়িনীর রাস্তা দিয়ে রেগুড় মৃত্তিকার ক্ষেতের পাশ দিয়ে আমি চললাম শহরের অদূরে শ্রী কাল ভৈরব মন্দিরে। মহাদেবের 5টি রুদ্র অবতারের একটি অবতার এই কাল ভৈরব, যার দর্শন ছাড়া মহাকালেশ্বর দর্শন অসম্পূর্ণ। কাল ভৈরব মন্দির দর্শনে এলাম, যাকে মহাকালের রক্ষক বলা হয়। আর কাল ভৈরবের দর্শন না হলে নাকি মহাকালের দর্শন অসম্পূর্ণ থাকে। তাই কাল ভৈরব দর্শন করে তারপরে নেক্সট কোথায় যাচ্ছি সেই ভিডিও তোমাদের শেয়ার করছি। কাল ভৈরব মন্দির দর্শন করে এসে পৌঁছালাম মঙ্গলনাথ মন্দির। মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ভক্তরা এখানে পুজো দেয় বলে জনশ্রুতি রয়েছে। মঙ্গলনাথ মন্দিরের পেছনের দৃশ্য ছিল আক্ষরিক অর্থেই মনোরম। মন্দিরের প্রাঙ্গণ ছুঁয়ে বয়ে চলেছে শিপ্রা নদী। এসে পৌঁছালাম ভগবান শ্রীকৃষ্ণের কৈশোরকালের গুরুকুল মহর্ষি সন্দীপনী আশ্রম। 14 ডিসিপ্লিনস অফ নলেজ লার্নড বাই শ্রীকৃষ্ণ, অর্থাৎ যখন কৈশোর অবস্থায় তার বন্ধু, তার সখা সুদামা, তাকে নিয়ে, বলরামকে নিয়ে শ্রীকৃষ্ণ এখানে অনেকদিন ছিলেন এবং এই মাটিতেই সে 14 রকমের যে শিক্ষা বিশেষ সেটাকে এখানে বর্ণনা করা হয়েছে। গোমতী কুণ্ড, এটা স্পেশালিটিটা একদমই আলাদা। এবারের গন্তব্য মা সতীর 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ হরসিদ্ধি মাতা মন্দির। এখানকার মূল আকর্ষণ হল 11,000 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মায়ের সন্ধ্যারতি। বৃষ্টি মাথায় করে 8 থেকে 80 মানুষের উৎসাহের অন্ত ছিল না। এখানকার প্রদীপ প্রজ্বলনের সময়টা সন্ধ্যা 6:30, আর সেই সময় চেষ্টা করো মিস না করা। মা সতীর কুনুই এখানে পড়েছিল বলে পুরাণে মান্যতা রয়েছে। এখানকার সন্ধ্যারতি তোমাদের মন্ত্রমুগ্ধ করবেই। হরসিদ্ধি মাতার মন্দিরের মূল প্রাঙ্গণের মধ্যেই রয়েছে এই সুন্দর চিন্তাহরণ গণেশের মন্দির। এটা হলো উজ্জয়নের রামঘাট শিপ্রা নদী, যে শিপ্রা নদীতে ভারতের 4টে যে মহাকুম্ভ স্থান তার অন্যতম এই স্থান হলো উজ্জয়ন। আর এই নদীর ঘাটেই হলো মহাকুম্ভের মহাস্নান, শাহী স্নান। রামঘাটের আর একটা ঐতিহ্য রয়েছে, সেটা হলো যখন ভগবান রামচন্দ্র পিতৃহারা হন, অর্থাৎ দশরথ যখন মারা যান, তখন তার শেষ কাজ নাকি ভগবান রামচন্দ্র এই ঘাটেই করেছিলেন।
সেই জন্যই এই ঘাটটির নাম হয়ে গেছে তখন থেকে রামঘাট। ভাবিনি মহাকালের দর্শন করতে এসে ভগবান রামচন্দ্রের রামায়ণের একটা অংশের স্মৃতি এখান থেকে নিয়ে যাব। উজ্জয়ন দর্শনের একদম শেষ পর্বে চলে এসেছি। মোটামুটি কিছু হলো, কিছু বাদ গেল, যেগুলো প্ল্যান করেছিলাম সব করতে পারলাম না ওয়েদারের জন্য। তো আমি বলবো যদি তোমরা কখনো প্ল্যান করো উজ্জয়ন, তো 2 নাইট অন্তত রেখো সাথে, কারণ নাহলে ঠিকঠাক কভার করা যায় না। যদি কেউ এরকম কখনো গাইডলাইন দিয়ে থাকে তাহলে ভুলই বলে। আমার কপাল সাথ দিল, আমার ফ্লাইট ডিলে হওয়ার জন্য আমার পুরো প্ল্যান পাল্টে গেল। নাহলে যদি আমি কালকে রাতেই আসতাম তাহলে আজকে সকালে অনেক আর্লি আমি স্টার্ট করতে পারতাম, সেটা পারলাম না। যাই হোক, আজকে সেই পারি একটুখানি মহাকাল করিডোরটা দেখে হোটেলে ফিরে যাবো, কারণ কালকে সকালে আর্লি মর্নিং এ ওমকারেশ্বরের বাস আছে, বুকিং করা আছে। তো সেগুলো নিয়েও আমি পরে বলবো যে কিভাবে তোমরা বুকিং করতে পারো, বাসগুলো কোথা থেকে ছাড়ে, সমস্তটাই তোমার সাথে শেয়ার করো। এসে পৌঁছালাম মহাকাল করিডোর। সময় রাত 8:30। রাত 9টায় করিডোর বন্ধ হয়ে যায়। 2022 সালে এই করিডোরটির উদ্বোধন হয়। পুরো শিবপুরাণ এখানে বর্ণনা করা আছে। আমার বিশ্বাস এই করিডোর যদি তোমরা কেউ দেখো তাহলে অবশ্যই তা অবিস্মরণীয় হয়ে থাকবে। মহাকালের আবির্ভাব কিভাবে হলো সেটা একটু জানার চেষ্টা করেছিলাম। শিবপুরাণ অনুযায়ী এখানকার রাজা অর্থাৎ অবন্তী রাজ্যের নাম ছিল, এই উজ্জয়নের নাম ছিল আগে অবন্তী। তো সেই অবন্তীর রাজা ছিল ইন্দ্রসেন। সে ছিল খুব বড় শিব ভক্ত। এখানকার মানুষ সবাই খুব শিব পুজো করতো এবং শিবের উপরে বিশ্বাস ছিল তাদের অগাধ। আর এখানে সেই সময় এক রাক্ষসের আবির্ভাব হয়েছিল, যে ব্রহ্মার বরদান লাভ করে নিজের উপরে অহংকার করে মহাদেবের পুজো বন্ধ করার নিদান দিয়েছিলেন। কিন্তু অনেক মানুষ এখানে ভয়ে মহাদেবের পুজো বন্ধ করলেও এখানে ইন্দ্রসেন, একটি ব্রাহ্মণ পরিবার এবং একটি ছোট ছেলে, ওরা না কেউ শিব পুজো বন্ধ করেননি। তো মহাদেব দূষণকে অর্থাৎ অসুর দূষণকে সতর্ক করার পরেও যখন দূষণ তার পাশবিক শক্তি দিয়ে, তার অসুর সেনা দিয়ে এখানকার লোকেদের নিপীড়ন করছিল, তখন মহাদেব নিজে এখানে প্রকট হন, দূষণকে শাস্তি দেন এবং দূষণকে নিজে বধ করেন। এবং এখানকার মানুষের অনুরোধে সবাই যখন ওনাকে অনুরোধ করেন যে আপনি এখানে মহাকালের রক্ষা হয়ে থাকুন, আমাদের উজ্জয়নের রক্ষাকর্তা হয়ে থাকুন, তখন মহাকাল রূপ নিয়ে উনি এখানে চিরকালের জন্য স্থায়ী হয়ে যান। সেখান থেকেই এই জ্যোতির্লিঙ্গের অর্থাৎ তৃতীয় জ্যোতির্লিঙ্গের এই মহাকালেশ্বরের আবির্ভাব। ऊंची वादी में बसते हैं भोले शंकर, कैसी ये लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर, भोले भोले शंकर, भोले 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 शंकर, भोले रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी। হ্যালো, আমি ফোকাস করছি। এটা হলো মেইন মন্দির ওমকার বাবার। তো আগে যাব ওখানে, তারপরে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ তারপর দর্শন করব। আগে যাই।